মফস্বলের একটি ছেলে হায়ার সেকেন্ডারির পর অনেক আশা নিয়ে পড়াশোনা করতে আসে কলকাতায়, কিন্তু এখানের কলেজে ভর্তি হয়েই র্যাগিংয়ের শিকার হতে হয় তাকে। এই ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে কী স্টেপ নেবে সে, এবং একজন মা তার সন্তানের জন্য কত দূর লড়াই করতে পারে, সেই গল্পই আমরা দেখব রিসেন্টলি রিলিজড ওয়েব সিরিজ হইচইতে। এবং এই ঘটনাটি কিন্তু পশ্চিমবঙ্গেই কিছু মাস আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ওপর নির্ভর করে বানানো হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে কিন্তু সবাই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সিরিজের শুরুতে আমরা একটি বয়েজ হস্টেলের দৃশ্য দেখি, যেখানে কিছু সিনিয়র ছেলে মিলে দুটি জুনিয়র ছেলেকে র্যাগিং করছে, তাদের উলঙ্গ হতে বাধ্য করছে। তাদের মধ্যে একটি ছেলে জামা না খুলতে চাওয়ায় তার জামা ছিঁড়ে দেওয়া হয়, অপর ছেলেটির ইনারওয়্যার অবধি খুলিয়ে দেওয়া হয়। এরপরই আমরা দেখি নিচে কিছু ছেলে টেবিল টেনিস খেলছিল এবং ওপর থেকে সেই ছেলেটি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এবং এই ছেলেটি নীলাঞ্জন, আমাদের সিরিজের অন্যতম মুখ্য চরিত্র। কিন্তু এটা কি নিছকই কোনো আত্মহত্যার প্রচেষ্টা ছিল নাকি অন্য কিছু? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখি নীলাঞ্জনের মা বিজয়াকে, একজন অতি সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ। বিজয়ার পরিধান দেখলেই বোঝা যায় যে তার স্বামী নেই। এখানে আমরা বিজয়াকে দেখি সে একটি ফেস প্যাক বানাচ্ছিল, কারণ সে একটি বিউটিশিয়ান বা স্কিন কেয়ার জাতীয় ক্লাস নেয় অন্য মহিলাদের শেখা, এবং এইভাবেই সে রোজগার করে। এবার এখানে একজন প্রতিবেশী মহিলা সেখানে আসেন এবং তার মেয়েকে সাথে নিয়ে আসেন। তিনি বিজয়াকে বলেন, তুমি যে ওই মুখে কী সব মাখো না, আমার মেয়েটাকে একটু মাখিয়ে দিও তো, আজ ওকে পাত্রপক্ষ দেখতে আসবে, জানোই তোর গায়ের রংটা একটু চাপা। কিন্তু বিজয়া সেই কথায় কোনো পাত্তা দেয় না। বিজয়া বলে যে সুন্দর দেখার সাথে গায়ের রঙের তো কোনো সম্পর্ক নেই, আর তোমার মেয়ে এত মিষ্টি দেখতে, তাকে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি, সাধারণ গৃহবধূ হলেও বা মৃদুভাষী হলেও বিজয়া কিন্তু অত্যন্ত দৃঢ় চরিত্রের একটি মহিলা ছিলেন। এই সময় নীলাঞ্জন ফুটবল খেলে বাড়ি ফেরে এবং তার মা তাকে বারবার বলতে থাকে যে কেআইএসটির সেকেন্ড লিস্টটা বেরিয়েছে, ওটা চেক কর, তোর নাম আছে কিনা। অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর নীল বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করেছিল। সে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটি বিষয় নিয়ে পড়তে চায় এবং তার মধ্যে একটি প্রধান এবং অত্যন্ত বিখ্যাত কলেজ হলো কেআইএসটি, যার প্রথম লিস্টে নীলের নাম ওঠেনি। এবার নীল সেখানে গেম খেলতে শুরু করে দেয় এবং তার মা নিজে থেকেই কম্পিউটার খুলে চেক করতে লেগে যায়। নীল তার মাকে বলে যে তুমি পারবে না, ছেড়ে দাও, কম্পিউটার নষ্ট হয়ে যাবে। কিন্তু তার মা বলে, কেন পারবো না, তুই আমাকে পেটে ধরেছিস না আমি তোকে পেটে ধরেছি, মায়েরা সব পারে। অর্থাৎ প্রত্যেক মায়েরই ফেভারিট ডায়লগ যেটা। এবং সেখানে আমরা দেখতে পাই যে কেআইএসটি সেকেন্ড লিস্টে নীল চান্স পেয়ে গেছে। কিন্তু নীলের চিন্তা ছিল অন্য বিষয়। তার বাবা যেহেতু নেই, তার মা একা কী করে এই কলেজের এত টাকা ফিস দেবে। সেখানে ফার্স্ট সেমিস্টারের ফিস ছিল প্রায় 1,00,000 টাকার কাছাকাছি। নীল স্কলারশিপের মাধ্যমে সেকেন্ড সেমিস্টার থেকে সাহায্য পেয়ে যাবে, কিন্তু প্রথম সেমিস্টারের ফিস কী করে দেওয়া হবে তার সমাধানও বিজয়ের কাছে ছিল। তার উত্তরে বিজয়া বলে, মইটা আন। এবং আমরা দেখতে পাই যে বিজয়া লক্ষ্মীর ভারে অনেক দিন থেকেই টাকা জমিয়েছে। সে বলে যে তোর বাবা মারা যাওয়ার পর থেকেই একটু একটু করে আমি টাকা জমিয়েছি, এবং সেই সব কটা ভাঁড় ভাঙলে দেখা যায় যে সেখানে প্রায় 1,17,000 টাকা রয়েছে। অর্থাৎ এই সমস্যারও সমাধান হয়ে যায়। কিন্তু এতদিন তারা শুধুমাত্র দুজন একে অপরের সাথে থেকেছে। তার বাবা মারা যাওয়ার পর থেকে নীল এবং তার মাই ছিল একে অপরের ভরসা। তার ফলে নীল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এত দূরে থাকবে বাড়ির থেকে, এটা নিয়ে তার মায়েরও স্বাভাবিকভাবেই মন খারাপ ছিল এবং নীলও তার মায়ের জন্য চিন্তিত ছিল। কিন্তু কিছু করার নেই, এবং আলটিমেটলি সেই দিনটা চলে আসে যেদিনকে নীল কলেজের জন্য রওনা দেয়। কলেজে ঢোকার পরই আমরা দেখি ফ্রেশারদের সাথে র্যাগিং শুরু হয়ে যায়, বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং কলেজের মতোই। কিছু সিনিয়র তাদের ইন্ট্রো নিচ্ছিল, যেখানে একটি ছেলেকে তারা বলে, আমার নাম ধাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু স্পষ্ট বাংলায় বলো, একটা ইংরাজি শব্দ ব্যবহার করা যাবে না। ছেলেটি নাম বলে, কিন্তু ঠিকানা বলতে গিয়ে সে পিনকোড শব্দটি ব্যবহার করে, যেটি একটি ইংরাজি শব্দ। এবং সেখানেই তাদের সিনিয়ররা বলে যে এবার কান ধরে উঠবোস করতে শুরু করে দেয়। তার পাশেই নীল ছিল। নীলকে যখন তারা একই প্রশ্ন জিজ্ঞেস করে, নীল সম্পূর্ণ বাংলায় পুরো উত্তরটা দেয়, এমনকি পিনকোডের বাংলা ডাক অন্তর্ভুক্তি সংখ্যা সেটাও সে বাংলাতে বলে। সিনিয়ররা এই চালে তাকে ঘায়েল করতে না পেরে তাকে একটি মেয়ের দিকে দেখায় এবং বলে ওই মেয়েটার কাছ থেকে গিয়ে ওর ফোন নাম্বারটা নিয়ে আয়। এবার আমরা দেখি নীল সেখানে যায় এবং মেয়েটিকে গিয়ে বলে, আমাকে একটি ঠাসিয়ে চড় মারো। মেয়েটি অবাক হয়ে যায় যে কী ব্যাপার, এবং নীল তাকে বলে যে পিছনে ওরা দেখছে, আমাকে একটা চড় মারো। এবং মেয়েটি তাকে চড় মারে। এবং আমরা বুঝতে পারি নীল এখানে মেয়েটিকে ডিস্টার্বও করতে যায়নি, আবার সিনিয়রদের কথা তো মানতেই হবে, তাই জন্য সেই বুদ্ধিটা বার করেছিল। মেয়েটি তখন বলে তার নাম বিয়াস কর এবং সে কম্পিউটার সায়েন্সের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এবং নীল এবং বিয়াসের মধ্যে একটা স্বাভাবিকভাবে বন্ধুত্ব তৈরি হয়।
ওদিকে নীল চলে যাওয়ার পর তার মা খুবই একা হয়ে পড়েছিল এবং তিনি তার ছেলেকে খুবই মিস করছিলেন। ওদিকে নীলও কিন্তু তার মাকে খুবই ভালোবাসতো। এই সময় আমরা দেখি যে হস্টেলের বাজে খাবার খেয়েও নীল তার মাকে মিথ্যে করে বলছে যে না, খুব ভালো খাবার, খুব স্বাদের খাবার। আর এদিকে তার মাও একদম পাতি চিড়ে খেয়ে ছেলেকে মিথ্যে বলছেন যে হ্যাঁ, এই তো মাছ ভাত খাচ্ছি। টুলুর কয়েকদিন এইভাবেই কাটছিল। এই সময় আমরা দেখি বিজয়ার বাড়িতে একজন প্রমোটার আসেন, যার নাম অনিল। এবার অনিল এসে ওই বাড়ি বেচার জন্য ইনডাইরেক্টলি বিজয়াকে নানাভাবে ভয় দেখাতে থাকে এবং তার যে কত ক্ষমতা, তার হাত কত দূর অবধি ছড়ানো সেই বিষয় জাহির করতে থাকে। এমনকি অনিল এটাও বলে যে এখন তো নীল এখানে নেই, আপনি একা মহিলা, সুন্দরী মহিলা বাড়িতে থাকবেন। আজকালকার ছেলেদের তো জানেনি, কোনো বয়স টয়স কিছু মানে না। অর্থাৎ অত্যন্ত অসভ্য ইঙ্গিত দিয়ে সে বিজয়াকে ভয় দেখাচ্ছিল। এই সময় নীল 2বার বিজয়াকে ফোন করে, কিন্তু বিজয়া ফোনটা কেটে দেয়। নীল আবার ফোন করলে বিজয়া তাকে বকা দেয় এবং রেগে গিয়ে বলে যে বারবার ফোন কেন করছিস, দেখছিস না ফোনটা কেটে দিচ্ছি, আমার কিন্তু অনেক কাজ থাকে, তোর ফোন ধরা ছাড়াও আমার অনেক কাজ আছে। এবং এই বলে বিজয়া ফোনটা কেটে দেয়। আসলে বিজয়া এখানে নীলের ওপর রাগ দেখিয়ে আসলে ইনডাইরেক্টলি ওই প্রমোটারের ওপরই রাগ দেখাতে যাচ্ছিল। এবং এই সময় বিজয়া প্রমোটারকে ডাইরেক্টলি বারণ করে দেয়। সে বলে যে আমি এই বাড়ি বেচবো না, এই বাড়ি নীলের বাবা আমাদের জন্য রেখে গেছেন, এই বাড়ি আমার পরিচয়, আমার মর্যাদা। এবং প্রমোটারটি তখন বলে যে ঠিক আছে, আমার অফার খোলা রইল, আপনি যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারে। এবার প্রমোটারটি চলে গেলে বিজয়া নীলকে ফোন করে, কিন্তু দেখে যে নীলের ফোন সুইচ অফ। এবং অনেকবার কল করার পরও যখন তাকে ফোনে পাওয়া যায় না, বিজয়া তাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করে এবং ভয়েস মেসেজও করে যে একটুখানি বকে দিয়েছি বলে রাগ করিস না, ওটা একটা অন্য ব্যাপার ছিল। কিন্তু সারা রাতেও নীলের কোনো কল ব্যাক আসে না। ভোরের দিকে হঠাৎ করে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। সেই অচেনা ভদ্রলোকটি বলেন, আপনি কি নিরঞ্জন বসুর মা? এবং বিজয়া বলে যে হ্যাঁ। এবং তিনি বলেন যে আমি অজয়গড় থানার ওসি কথা বলছি, আপনি দয়া করে এখানে চলে আসুন। এবং তারপরেই আমরা দেখতে পাই যে এখানে বিজয়া জানতে পারে যে তার ছেলে আত্মহত্যার চেষ্টা করেছে। এবার আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যার বাইরে অসংখ্য মিডিয়া এবং রিপোর্টাররা ছিল এবং সেখানে তারা নীলাঞ্জনের ব্যাপারেই নিউজ করতে এসেছিল যে এখনকার জেনারেশন কিভাবে অল্পতেই ভেঙে পড়ে এবং তারা কথায় কথায় সুইসাইড করে নেয় ইত্যাদি ইত্যাদি। এবার নীলাঞ্জনকে আমরা এখানে দেখি খুবই ক্রিটিক্যাল অবস্থায়। সে মারা যায়নি, কিন্তু ভীষণই ক্রিটিক্যাল অবস্থায় আছে এবং ডক্টর বলেন যে কোনো সময় সে কোমায় চলে যেতে পারে। বিজয় এই অবস্থায় তার ছেলেকে দেখে খুবই ভেঙে পড়ে, কিন্তু সে বারবার বলতে থাকে যে এটা কখনোই তার ছেলে করতে পারে না, তার ছেলে কখনোই আত্মহত্যার চেষ্টা করতে পারে না। এবার সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই নীল আসলে কিন্তু কলকাতায় পড়াশোনা করতে আসতে চায়নি, সে তার মাকে ছেড়ে আসতে চায়নি, কিন্তু তার মাই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য জোর করে তাকে এখানে পাঠিয়েছিল। এবার আমরা বর্তমানে ফিরে আসি এবং থানার সিন দেখি, যেখানে আমরা দেখি অজয়গড় থানার ওসি তারক রাহাকে। এবার ওসিও বলেন যে আজকালকার ছেলেমেয়েরা কি বলবো বলুন, এরা বোঝে না মা বাবার কষ্টটা কোনখানে ইত্যাদি ইত্যাদি। এবং এখানেও কিন্তু বিজয়া বারবার বলে যে আমার ছেলে এরকম করতে পারে না, আমার ছেলে যদি এইসব কথা ভাবতো তাহলে আমি অন্তত জানতে পারতাম। কিন্তু ইন্সপেক্টর সেই কথায় পাত্তা দেন না। তিনি জিজ্ঞেস করে ওকে প্রেম টেম করতো, মানে আপনি কি ওর প্রেমিকাকে মেনে নেননি সেই কারণে বা এরকম কিছু। কিন্তু বিজয়া বলে যে না, এরকম তো কোনো ব্যাপারই ছিল না। এবং বিজয় এরপরও তাকে বোঝানোর চেষ্টা করে যে না, ও এরকম করবে না, আপনি প্লিজ একটুখানি আরেকবার ভালো করে তদন্তটা করে দেখুন। কিন্তু ওসি সেই সব কথা শোনেন না, এমনকি তিনি এফআইআর নিতেও অস্বীকার করেন। তিনি বলেন যে আপনি একটা জেনারেল ডায়েরি বা জিডি করে দিন, তাতেই হবে। আপনি যদি এফআইআর করতে চান, ও করবেন কার বিরুদ্ধে, আপনি তো কাউকেই চেনেন না, আর কেস তো প্রায় ক্লোজডই হয়ে গেছে, তো আপনি মেনে নিন ব্যাপারটা, এটা নিয়ে আর বেশি মাথা ঘামাবেন না। এরপর বিজয়া আবার হসপিটালে ফিরে আসে। এখানে ডক্টর বলেন যে নীলাঞ্জনের ব্রেন কাজ করলেও, সে কথা শুনতে পেলেও ব্যাপারটা কিন্তু প্রসেস করতে পারছে না। এরপর বিজয়া নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়ে, ওষুধ কেনা এবং বিভিন্ন হসপিটালের যে সমস্ত কাজ থাকে সেগুলি, এবং এই সব কাজের মাঝখানে সারাদিনে সে কোনো খাওয়া দাওয়া করেনি। ফলে হঠাৎ করেই তার মাথা ঘুরে যায় এবং তখনই আমরা দেখি একটি মেয়ে তাকে সাহায্য করতে আসে, যে মেয়েটির নাম হলো পূর্বা। পূর্বা তাকে সাহায্য করে, তাকে কফি, স্যান্ডউইচ ইত্যাদি খাওয়ায় এবং বলে যে আপনি নিশ্চয়ই খাননি, তাই জন্যেই মাথা ঘুরে গেছে। এখানে পূর্বার সাথে কথা বলতে গিয়ে টুকটাক কথা বলে ফেলে বিজয়া, এবং বিজয়া বলে যে আসলে থানাতে ওনারা ঠিকমতোভাবে তদন্ত করছে না, আমি তো বললাম এফআইআর নিতেই, কিন্তু ওনারা এফআইআরও নিলেন না। এবং পূর্বার সাথে কথা বলা হয়ে গেলে পূর্বা সাজেস্ট করে যে আপনি হসপিটালের কাছেই কোনো লজে থাকুন, তাহলে সুবিধা হবে, এবং তাকে একটি লজের সামনে ড্রপ করে দেয়। এবং তারপর আমরা পূর্বার আসল পরিচয় জানতে পারি।
এখানে আমরা জানতে পারি পূর্বা একজন নিউজ রিপোর্টার এবং বিজয়ের সাথে তার যে কথোপকথনটা হয়েছিল সেটা সে লুকিয়ে মোবাইলে রেকর্ড করে নিয়েছিল, যেটা সে তার বস সুবীরকে পাঠিয়ে দেয় এবং মিডিয়ায় নিউজে সেটা ফাঁস করে দেওয়া হয়। চারিদিকে বিজয়ার সেই ভিডিও ঘুরতে থাকে। এবার আমরা দেখি প্রিন্সিপালের রুমে বিজয়া এবং তারক রাহাকে। বিজয়ার সেই ভিডিওটি ফাঁস হয়ে যাওয়ার ফলে তারক রাহা বিপদে পড়ে যান এবং তিনি বিজয়ার ওপর চোটপাট করতে থাকেন যে আপনার কোনো সেন্স নেই, আপনি যার তার কাছে এইসব কথা বলে দেন ইত্যাদি ইত্যাদি। প্রিন্সিপাল তাকে শান্ত করে এবং তাকে সেখান থেকে যেতে বলে, যে কারণ এটা তো একটা স্টিং অপারেশন ছিল। বিজয়া জানতো না যে উনি একজন প্রেসের লোক, ফলে উনি ভুল করে তাকে বিশ্বাস করে কথাগুলি বলে ফেলেছেন ইত্যাদি। এরপর প্রিন্সিপাল বলে যে দেখুন, আপনার ছেলে তো মনে হয় না এই সেমিস্টারে আর ফিরে আসতে পারবে, তো ওর হস্টেলের রুমটা যদি একটু খালি করে দেন, যেটা বিজয়ার কাছে খুবই কষ্টদায়ক ছিল। এবার কলেজ থেকে বেরোনোর সময় বিজয়া দেখে সেখানে ক্যাম্পাসের কিছু ছেলে মেয়ে নীলাঞ্জনের জন্য প্রোটেস্ট করছে এবং দোষীদের শাস্তি হোক সেই বিষয় নিয়ে তারা প্রোটেস্ট করছে। এবং এই ছেলে মেয়েদের মধ্যে মেন ছিল বিয়াস এবং তখনই কিছু সিনিয়র ছেলেরা সেখানে আসে এবং বিয়াসদের বলে যে এই সমস্ত ক্যাম্পেইন, এই সমস্ত প্রতিবাদ মিছিল করা যাবে না, একমাত্র এখানে একটাই মিছিল হবে আর সেটা হচ্ছে রিকিদার। এবং এই রিকি হচ্ছে তাদের এই র্যাগিং দলের মাথা, কিন্তু রিকির ক্ষমতার দৌড় কত দূর সেটা আমরা দেখতেই পাবো। এবার বিজয়া নীলাঞ্জনের রুমে যায় তার জিনিসপত্র আনতে এবং সেখানে তার বিভিন্ন জিনিস দেখে সে অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ে এবং দেখতে দেখতে তার ড্রয়ারের মধ্যে একটি ডায়েরি পায়, যেটা থেকে আমরা পরবর্তীতে কিছু ইম্পর্টেন্ট সূত্র পেতে চলেছি। এবার ওখান থেকে বেরোনোর সময় বিজয়া দেখে যে একটি রুমে কিছু ছেলের সাথে র্যাগিং করা হচ্ছে, যাদেরকে মেয়েদের অন্তর্বাস পরিয়ে লিপস্টিক লাগিয়ে তাদের সাথে অত্যন্ত নোংরা ব্যবহার করা হচ্ছে। এবং বিজয়া ওই ছেলের মধ্যেই নীলের মুখ দেখতে পায় আর কাছে গোটা ব্যাপারটা একটু একটু করে স্পষ্ট হতে থাকে। পরের দিন বিজয়া চ্যানেল 1-এর অফিসে যায় পূর্বার খোঁজে এবং এখানে কি আমরা জানতে পারি যে পূর্বা সেই ভিডিওটা ফাঁস করতে চায়নি, সে তার বসকে পাঠিয়েছিল এবং বস তার অজান্তেই সেই ভিডিওটা ফাঁস করে দেয়। পূর্বা শুধুমাত্র ভিডিওটা করেছিল কারণ এই কেসের একটা তথ্য বা নথি হিসাবে। এখানে বিজয়া পূর্বার সাথে দেখা হলে তার ক্ষোভ প্রকাশ করে যে তোমাদের কি কোনোই এথিক্স নেই, একজন মানুষের তোমরা চুরি করে ভিডিও বানাও, সেই ভিডিও তাহার পারমিশন ছাড়াই পুরো মিডিয়ার সামনে প্রকাশ করে দাও। এবং পূর্বা এখানে বলে যে তার এখানে কিছু করার ছিল না, সেও একটা চাকরি করে এবং সে ইচ্ছা করে পুরো ব্যাপারটা করেনি ইত্যাদি ইত্যাদি। এবং পূর্বা তাকে এটাও বলে যে এই মিডিয়াকে হাতিয়ার করেই তুমি এই অন্যায়ের প্রতিবাদ করো। এবং বিজয় এখানে রাজি হয়ে যায় চ্যানেল 1-এর কাছে একটা ইন্টারভিউ দিতে। এবার সেই অনুযায়ী তারা সেট ক্রিয়েট করে, শো ক্রিয়েট করে এবং এখানে আমরা দেখতে পাই যে পূর্বার বস সুবীর নিজেই সেদিন আসে বিজয়ের ইন্টারভিউ নিতে। কিন্তু এই ইন্টারভিউর ফলাফল কি হয়েছিল? এই ইন্টারভিউর ফল এই উল্টে বিজয়ের ওপর মানসিক চাপ আরও বেশি বাড়ে, কারণ সুবীরের একমাত্র লক্ষ্য ছিল টিআরপি। সুবীর বিজয়াকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে, যা একজন মায়ের কাছে অত্যন্ত অপমানজনক। সুবীর জিজ্ঞাসা করে, আচ্ছা নীলাঞ্জন কি কোনো নেশা করতো, গাঁজা মদ কোকেন? কলেজে পড়ে আর নেশা করবে না, এটা তো হতেই পারে না। সে কি কোনো প্রেম করতো? সে কি ফোনে অ্যাডিক্ট ছিল? এবং এই সময় বিজয়া বলে যে হ্যাঁ, ও একটা গেম খেলতো ফোনে। এবং সেই কথাকে নিয়েও সুবীর বাড়িয়ে ছাড়িয়ে বলতে থাকে যে ফোনের গেম, তাহলে কেউ কোনো ডার্ক ওয়েবের সাথে যুক্ত ছিল, তাহলে কেউ ব্লু ওয়েল খেলতো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সত্যি কথা বলতে আজকালকার দিনে আমরা খবরের চ্যানেল বা নিউজ চ্যানেলে যেটা দেখি, একটা ঘটনাকে ঘিরে যেভাবে টিআরপির জন্য নিউজ তৈরি করা হয়, বিজয়ার সাথেও সেই একই খেলা চলতে থাকে। বিজয়া অত্যন্ত ভেঙে পড়ে এবং সে কাঁদতে শুরু করে দেয়। যার সন্তানের এইরকম অবস্থা, সেই মায়ের পক্ষে এই সমস্ত প্রশ্ন বান সামলানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অন্যদিকে আমরা পূর্বাকেও দেখি, সে অবাক হয়ে যায় যে এই ধরনের প্রশ্ন কেন করা হচ্ছে এবং সে বারবার বলতে থাকে যে বন্ধ করো বন্ধ করো। এবং তারপরই তারা একটা অ্যাড নেয় এবং এই অ্যাডেই আমরা দেখি যে সেখান থেকে বিজয়া চলে যায়। পূর্বা তার বস সুবীরকে জিজ্ঞাসা করে যে তুমি ওর সাথে এরকম করছো কেন, তোমার এজেন্ডাটা কি? এবং সেই সময় সুবীর বলে আমার একটাই এজেন্ডা, সেটা হচ্ছে টিআরপি। এবং সুবীর তার অন্যান্য কর্মচারীদের এই নির্দেশ দেয় যে বারবার এই লুকটাই দেখাবে, আর ভদ্রমহিলা যেখানে কাঁদছেন ওটা বেশি করে জুম করে দেখাও। অর্থাৎ এখানে বর্তমান মিডিয়ার যে নগ্ন রূপটা সেটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। এই সময় আমরা দেখি এই খবরের চ্যানেল খুলে বসে আছেন মিহির গুপ্ত, একজন বিখ্যাত এডুকেশনাল এন্টারপ্রেনর, যার ক্ষমতার দৌড় আমরা জানতেই পারবো। এবং তার সাথে বসে আছে কেআইএসটি কলেজের প্রিন্সিপাল। এখানে মিহির গুপ্ত তাকে বলে এই যে র্যাগিংয়ের ব্যাপারটা হয়েছে, এই যে নীলাঞ্জন বসুর কেসটা, সেটা যেন যত তাড়াতাড়ি সম্ভব চাপা পড়ে যায়।
প্রিন্সিপাল বলেন যে এটা তো আমার পক্ষে সম্ভব না, আমার একটা দায়িত্ব আছে কলেজে। এবং সেই কথা শুনে মিহির বসু বলেন যে আচ্ছা, এই নিন আপনার জন্য 1 প্যাকেট মিষ্টি, এর মধ্যে আপনার প্রিয় কাজু কাটলি আছে। এবং সেই প্যাকেট খুললে আমরা দেখতে পারি তার মধ্যে রয়েছে থোকা থোকা টাকা। অর্থাৎ মিহির গুপ্ত ঘুষ দিয়ে প্রিন্সিপালকে হাত করতে চাচ্ছিলেন, কিন্তু প্রিন্সিপাল তাও বলেন যে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ একটা ছেলের সাথে এরকম একটা ব্যাপার হয়েছে, সেটা এইভাবে তো ইগনোর করা সম্ভব না। এই সময় মিহির গুপ্ত তার আসল চালটি চালেন। তিনি বলেন যে আচ্ছা, আপনার ছেলেও তো শিলিগুড়ি কলেজের প্রফেসর, তাই না? এবং প্রিন্সিপাল বলেন যে হ্যাঁ। মিহির গুপ্ত বলেন যে ওখানে কিন্তু রেল লাইনে অনেক সময় হাতি কাটা পড়ে যায়, জানেন তো? তো তার মধ্যে যদি একটা মানুষও কাটা পড়ে যায় তাহলে কি সবাই খুব কিছু ভাববে? আর ওখানকার ছেলেপুলে ম্যানেজমেন্ট ওগুলোও কিন্তু আমার দখলে। অর্থাৎ সোজা সাপটায় মিহির এখানে পুরোপুরিভাবে প্রিন্সিপালকে ব্ল্যাকমেল করে এবং তাকে রাজি করায় এই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য। এবার আমরা হসপিটালের সিন দেখি, যেখানে নীলাঞ্জনার কাছে বিজয়া ছিল এবং সে নাড়ু বানিয়ে এনেছিল, কারণ নাড়ু নীলাঞ্জনার খুব প্রিয় একটা মিষ্টি। সে নীলাঞ্জনকে বলে যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো বাবা, এরপর আমরা বাড়ি চলে যাব। এবং তখনই সেখানে একজন মহিলা আসেন, যিনি তার পরিচয় দেন ডক্টর অনুরাধা দত্ত বলে, যিনি নীলাঞ্জনদের কলেজেরই সাইকিয়াট্রিস্ট ছিলেন। তিনি বিজয়ার সাথে কিছু কথা বলতে এসেছিলেন, কিন্তু প্রথমেই বিজয়া তাকে বিশ্বাস করতে পারে না, কারণ তার সাথে এখনো অবধি মিডিয়া যেরকম ব্যবহার করেছে, মানুষের ওপর বিশ্বাস করা তার পক্ষে খুবই কঠিন ছিল। কিন্তু এই সময় অনুরাধা বলে যে নীল তার সাথে কিছুদিন আগে দেখা করতে গেছিল এবং নীল তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল কেউ যদি খুব ভীতু হয় এবং তাকে কেউ ভয় দেখায় তাহলে তার কি করা উচিত। অনুরাধা বলেছিলেন এরকম যদি সত্যি কারোর সাথে হয়ে থাকে তাহলে প্রথমেই তার কলেজ কর্তৃপক্ষকে জানানো উচিত, প্রিন্সিপালকে জানানো উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তোমাকে কেউ ভয় দেখাচ্ছে? এবং নীল বলে যে না, আমাকে কেউ ভয় দেখাচ্ছে না। নীল কেন এই প্রশ্নটা করেছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, অনুরাধা এখানে বিজয়াকে জিজ্ঞাসা করে যে আপনি যে সব জায়গায় বলছেন যে না নীল আত্মহত্যার চেষ্টা করেনি, এরকম কেন বলছেন? আত্মহত্যার চেষ্টা করলেই কিন্তু কেউ দুর্বল হয়ে যায় না। এবং এখানে কিন্তু বিজয়া বলে যে আমি হয়তো আপনার মতো এত গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমিও এটা জানি যে কেউ দুর্বল নয়, কিন্তু আমি বলছি তার একটা অন্য কারণ আছে যেটা কেউ জানে না, সেটা আমি আপনাকেই প্রথম বলছি। এবং এখানে আমরা নীলের বাবার ব্যাপারে জানতে পারি। আমরা এখানে জানতে পারি যে নীলের বাবা একটি ফ্যাক্টরিতে কাজ করতেন, একটি কেমিক্যাল ফ্যাক্টরি ট্রেড ইউনিয়নের লিডার ছিলেন নীলের বাবা। প্রায় 8 বছর ধরে সেই ফ্যাক্টরির মায়না বাড়ানো হচ্ছিল না, ফলে তারা ধর্নায় বসে এবং শ্রমিকদের লিডার হয়ে ওঠে নীলের বাবা। এবং কর্তৃপক্ষের সাথে মারামারি, পুলিশের লাঠিচার্জ সবকিছুই তিনি সহ্য করেছিলেন। এই সময় সেই কর্তৃপক্ষের লোকেরা নীলের বাবাকে ঘুষ দিতে আসে, কিন্তু তিনি সেই ঘুষ ফিরিয়ে দেন। তার কিছুদিন পরেই নীলের বাবার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় এবং সুইসাইডের কেস দিয়ে সেই কেসটি ধামাচাপা দিয়ে দেওয়া হয়। নীল সেই সময় খুবই ছোট ছিল, সে বুঝতেও না যে আত্মহত্যা ব্যাপারটা কি, কিন্তু সেই দিন তারা ছেলে এবং মা একে অপরকে প্রমিস করেছিল যে যদি কখনো আমাদের মনে এরকম কোনো খেয়াল আসে যে এই অন্ধকার থেকে আর বেরোতে পারছি না, তাহলে সবার আগে একে অপরকে বলবো এবং একে অপরকে সাহায্য করব। এবং তাই জন্যে নীলের মা বারবার কনফিডেন্টলি এই কথাটা বলেছে যে যদিও এরকম কিছু ভাবতো তাহলে আগে আমাকে বলতো। এবং এই ঘটনা শুনে অনুরাধাও বুঝতে পারে যে আচ্ছা, তার মানে নিশ্চয়ই অন্য কিছু ব্যাপার আছে, কিন্তু যদি নীল সুইসাইড না করে তাহলে ঘটনাটা কি ঘটেছিল। এবং তখনই বিজয়া তাকে সেই ডায়েরিটা দেখান, যে ডায়েরিটার প্রথম লাইনে লেখা ছিল কলেজের সিনিয়রদের র্যাগিং আর নেওয়া যাচ্ছে না। এবং এখানে বিজয়া বলে যে আমি আরও বিশ্বাসের সাথে বলছি, তার কারণ এই হাতের লেখাটা নীলের নয়, তার মানে নীল ডায়েরিটা লেখেনি, অর্থাৎ নীলের রুমমেটের ডায়েরি এটি। পরের দিন বিজয়া আবার থানা যায় সেই ডায়েরিটার ব্যাপারে ওসিকে জানাতে, যে এইটা একটা মেন সূত্র হতে পারে তদন্ত করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তার দেখা হয় অনুরাধার সাথে। অনুরাধা তাকে সেখান থেকে সরিয়ে দেয়। অনুরাধা বলে যে আপনি তো জানেন না যে কারা কারা জড়িত, তাহলে পুলিশকে ইনভলভ করার আগেও আমাদের দুবার ভাবতে হবে। এখানে আমরা এটাও বুঝতে পারছিলাম না যে অনুরাধা নিজেও জড়িত নয় তো এই ব্যাপারটার সাথে। তোমাদের কি মনে হচ্ছে যে অনুরাধা কি ভালো না খারাপ, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবার অনুরাধা বিজয়াকে নিয়ে তার একটি এনজিওতে আসে এবং তার এনজিওটির নাম ছিল আরিয়া। আরিয়া ছিল অনুরাধার মেয়ের নাম। এখানে আমরা জানতে পারি অনুরাধার মেয়েও আত্মহত্যা করেছিল, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট হয়েও সে নিজের মেয়ের দুঃখের কথা বা কষ্টের কথা বুঝতে পারেনি এবং তাই জন্যই সেই এনজিওটি খুলেছে যাতে সে অন্যদের সাহায্য করতে পারে। অনুরাধা বলে যে আমাদের একটা প্ল্যান বানাতে হবে, যে প্ল্যান ধরে আমরা এগোবো,
কারণ আমরা বুঝতে পারছি না কাদের সাথে আমাদের লড়াই, তাদের ক্ষমতা কতখানি। এবং এখানে বিজয়া বলে যে আমাদের প্রথম স্টেপই হচ্ছে ওই ডায়েরিটা কার এবং ওই হাতের লেখাটা কার, অর্থাৎ কে ছিল নীলাঞ্জনের রুমমেট সেটা খোঁজ নেওয়ার। কিন্তু কলেজে যদি সেই বিষয়ে খোঁজ নিতে যাই তাহলে তো সেখানকার লোকজন জেনে যাবে, তাহলে কি করা হবে। যাই হোক, সেই দিন যখন অটো করে বিজয়া ওখান থেকে ফিরছিল, সে দেখে অটোতে আরও 2টি ছেলে আছে যারা ফেসবুক নিয়ে কথা বলছে। এবং এখানে বিজয়া বলে যে ওই ছেলেটিকে যে আমাকেও একটু ফেসবুক খোলাটা শিখিয়ে দেবে, এবং সেই ছেলেটি বিজয়াকে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেয়। এবার লজে ফিরে বিজয়া ফেসবুকে নীলাঞ্জনের প্রোফাইলটা খোলে, যেখানে আমরা দেখতে পাই যে তার সাথে বিয়াসের ছবি। এবং বিজয়া বুঝতে পারে যে তার মানে বিয়াস নীলাঞ্জনের বান্ধবী, এবং সে পরের দিন কলেজে গিয়ে বিয়াসের সাথে দেখা করে। এবং এখানে আমরা বিয়াসের থেকে জানতে পারি যে নীলাঞ্জনের রুমমেট ছিল অহন মিত্র। সে খুবই ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট ছিল, কিন্তু একটি মেয়েলি ধরনের ছিল, তাই জন্য সবাই থেকে রাগাতো এবং খুব ইন্ট্রোভার্ট ছিল। সে কারোর সাথে মিশতো না, নীলাঞ্জনই তার একমাত্র বন্ধু ছিল। কিন্তু গত 2 দিন ধরে তার ফোন নাম্বারটা অফ পাওয়া যাচ্ছে এবং সে কলেজেও আসছে না। নীলাঞ্জনের ঘটনাটা ঘটার পর থেকেই সে এখান থেকে চলে গেছে। এবার এখানে বিজয়া তাকে জিজ্ঞেস করে যে ঠিকানাটা কি কোনোভাবে পাওয়া যাবে, তাহলে তার বাড়িতে গিয়ে আমরা খোঁজ করে দেখতে পারবো। এবার এখানে বিয়াস বলে যে ঠিক আছে, আমি দেখছি যদি কোনোভাবে পাওয়া যায়। এবার এখানে বিয়াস বুদ্ধি করে লাইব্রেরিতে যায় এবং লাইব্রেরিয়ানকে সেখান থেকে সরিয়ে লাইব্রেরির কার্ডের মধ্যে থেকে কার্ডটা খুঁজে বার করে এবং সেখান থেকে ঠিকানাটা দেয় বিজয়াকে। অন্যদিকে আমরা দেখতে পাই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রিন্সিপালকে চাপ দিচ্ছেন অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি করার জন্য, যেখানে তাকে বলা হয় যে কিছুদিনের মধ্যেই অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি করে নীলাঞ্জন বসুর কেসটার পুরোপুরি থরো একটা ডিটেলস আমার চাই। এখানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায় যে আপনার অ্যান্টি র্যাগিং কমিটির একজন সদস্য আমিই সাজেস্ট করে দিচ্ছি, মিহির গুপ্ত। উনি একজন বিশাল বড় নাম, বিশাল এডুকেশনাল এন্টারপ্রেনার। ওনাকে আপনার অ্যান্টি র্যাগিং কমিটিতে ইনক্লুড করে নিন, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যাই হোক, অন্যদিকে আমরা দেখি অনুরাধা এবং বিজয়া অহনদের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে তাদের সব ঘরই তালা বন্ধ এবং তাদের প্রতিবেশীকে তারা অনুরোধ করে আসে যে যদি একটুখানি অহনের মায়ের সাথে বা অহনের বাড়ির লোকের সাথে আপনার কথা হয় তাহলে জানাবেন যে আমরা এসেছিলাম। এবং বিজয়া এখানে সেই প্রতিবেশিনীকে খুবই কাতরভাবে অনুরোধ জানান যে প্লিজ আমাদের খুব দরকার, অহনের মায়ের সাথে যদি আপনার যোগাযোগ হয় একটু জানাবেন যে আমরা এসেছিলাম। সেই দিন লজে ফিরলে বিজয়া দেখে যে তার সমস্ত ঘর লন্ড ভন্ড এবং হঠাৎ করে নীলের ফোনে একটি ফোন আসে এবং আমরা দেখতে পারি মিহির গুপ্ত তাকে ফোন করেছে। তিনি বলেন যে সাপের গর্ত খুঁড়তে গিয়ে আপনি নিজের ছেলের কবর খুঁড়ছেন, কিন্তু আপনার ফোনে একটা ভিডিও পাঠিয়েছি দেখুন তো। এবং বিজয়ার সঙ্গে সঙ্গে নিজের ফোন খুলে দেখে যে সেখানে একটি ভিডিও এসছে এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে নীলাঞ্জন হসপিটালের রুমে এবং কেউ গিয়ে তার অক্সিজেন মাস্কটি তার মুখ থেকে সরিয়ে দিল এবং তার কিছুক্ষণ পর আবার আটকে দিল। অর্থাৎ এখানে মিহির গুপ্ত এটাই বোঝাতে চেয়েছে যে আমাদের যা ক্ষমতা তাতে আমরা নীলাঞ্জনকে চাইলে আজকেই মেরে দিতে পারি, সুতরাং আপনি আমাদের সাথে বেশি পাঙ্গা নেবেন না। এবং সেই বলে তিনি ফোন রেখে দেন। এবার বিজয় সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে খোঁজ নেয় যে কী হলো, আমার ছেলে আইসিইউতে ভর্তি, সেখানে এরকম ঘটনা কী করে ঘটতে পারে। কিন্তু হাসপাতালের ডাক্তার বলেন যে আইসিইউতে তো কোনো সিসিটিভি থাকে না, তাই আমরা কিছু বলতে পারছি না, আর আপনি কিন্তু চিন্তা করবেন না, এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু বিজয়া তো একজন মা, চিন্তা না করে সে কী করে থাকবে। সেই সময় সে একটা বুদ্ধি বার করে। সেই সময় সেই প্রমোটার অনিলকে ফোন করে এবং বলে যে আপনি তো বলেছিলেন আপনার হাত অনেক দূর, আপনার অনেক ক্ষমতা, আপনি কি এমন একটা হসপিটাল সাজেস্ট করতে পারবেন যেখানে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আমার ছেলের কাছ অবধি কেউ পৌঁছাতে পারবে না। এবং অনিল বলে যে হ্যাঁ সে তো আমি নিশ্চয়ই পারবো, কিন্তু তার বদলে, এবং বিজয়া বুঝতে পারে যে অবভিয়াসলি তার বদলে তার বাড়িটা তাকে দিতে হবে। এবং বিজয়া বলে যে ঠিক আছে, আমার ছেলেকে নিয়ে আমি ফিরে যাই, তারপর বাড়ির কাগজ আমি আপনাকে দিয়ে দেবো। এবং নীলাঞ্জনকে অন্য হাসপাতালে শিফট করা হয়। ওদিকে আমরা দেখি যে অহন এবং তার মা সাইকিয়াট্রিস্ট অনুরাধার সাথে দেখা করতে এসছে, কিন্তু অহনের অবস্থা খুবই খারাপ। সে হুইল চেয়ারে, সে কোনো কথা বলতে পারছে না এবং সে পুরোপুরিভাবে ট্রমাটাইজড হয়ে রয়েছে। তার মা বলে যে নীলাঞ্জনার ঘটনার পরের দিনই কিছু লোক অয়নের সাথে দেখা করতে এসেছিল এবং তারপর থেকেই কিন্তু অহনের এরকম অবস্থা। এখানে অনুরাধা বলেন যে আমি থেরাপির মাধ্যমে অয়নকে সুস্থ করে তুলব, তার জন্য একটা টাকাও লাগবে না। এবং তিনি আস্তে আস্তে অহনের সাথে বিভিন্ন রকম থেরাপি প্রয়োগ করতে থাকেন, যার ফলে অয়ন ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এবার এইভাবে কয়েকদিন কাটে, যার মধ্যে বিজয়াকে তার সমস্ত গয়না বন্ধক দিতে হয় হসপিটাল বিল পে করার জন্য। এবং তখনই অনুরাধা খবর দেন যে অয়ন কথা বলেছে এবং সেখানে বিজয়া উপস্থিত হয়
এবার অয়নের মুখ থেকেই আমরা জানতে পারি যে আসলে সেই দিন কী ঘটেছিল। অহন বলে কলেজের প্রথম দিন থেকেই র্যাগিং শুরু হয়ে গেছিল, ভায়োলেন্ট র্যাগিং, যেখানে আমরা দেখি ছাত্রদের ছ্যাঁকা দেওয়া হয়, তাদের গায়ে মোমবাতির মোম ফেলা হয়, তাদেরকে ব্ল্যাকমেল করা হয় যে তারা যদি টাকা না দেয় তাহলে কিন্তু তাদের নামে মিথ্যে মিথ্যে কথা প্রিন্সিপালের কাছে, ওয়ার্ডেনের কাছে বলা হবে, তাদের জোর করে নেশা করানো হতো, মদ খাওয়ানো হতো ইত্যাদি। এবং এই সমস্ত র্যাগিংয়ের মাথা ছিল একজনই, রিকি। এখানে আমরা আরও জানতে পারি কিভাবে অহনের সাথে নীলের প্রথম বন্ধুত্ব হয়েছিল। অহন প্রথম দিন কলেজে গিয়ে যেদিনকে হস্টেলের বাথরুমে চান করছিল, সেই দিন হঠাৎ করেই কয়েকটি ছেলে এসে ওপর থেকে তার ভিডিও করতে শুরু করে এবং অহন প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখনই নীল সেখানে আসে এবং এই ঘটনার প্রতিবাদ করে। সে ওই ছেলেদের কাছ থেকে তাদের ফোন নিয়ে ভিডিওটি ডিলিট করে দেয় এবং তাদের সাথে রীতিমতো মারামারিও হয়। সিনিয়ররা তাকে বলেছিল যে তোকে আমরা দেখে নেব। নীল তার প্রত্যুত্তরে বলে, ঠিক আছে, একটা ফটো দিয়ে দেবো, মানি ব্যাগে রেখে দিস, দেখে নিস রোজ। এবং এখান থেকে আমরা বুঝতে পারি নীল যথেষ্ট সাহসী ছিল এবং প্রতিবাদী ছিল। এরপরই তারা দুজন রুমমেট হয় এবং তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। ঘটনার দিন ডিনারের সময় রিকির যে সমস্ত গ্যাংয়ের লোকেরা ছিল তারা এসে তাদের দুজনকে নিয়ে যায়। সেখানে গিয়ে আমরা দেখি রিকি নেশা করছে। তারা এদের দুজনকে উলঙ্গ হতে বাধ্য করে। রিকি এসে এখানে নীলের জামা ছিঁড়ে দেয় এবং অহনকে উলঙ্গ করে তার সাথে বিভিন্ন নোংরা আচরণ করা হয়, তাকে নোংরা নোংরা কথা বলা হয়। এবং এই সময় রিকি বলে যে আজকে তো সবে শুরু, কালকে তোর পালা। এবার নীলাঞ্জন আর অহন ওই ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনও রিকির গ্যাংয়ের ছেলেরা পিছন থেকে তাদের টোন টিটকিরি কেটে যাচ্ছিল যে কি ব্যাপার, অ্যাটিটিউড শেষ হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। এবং এতে নীলাঞ্জন প্রচণ্ড রেগে যায় এবং সে পিছন ফিরে তাদের গিয়ে মারতে শুরু করে। এবং এই মারামারির মধ্যেই রিকির সাথে হাতাহাতি হতে হতেই রিকি তাকে ধাক্কা মারে। ওখান থেকে পড়ে যাওয়ার পর অহন সঙ্গে সঙ্গে নিচে যায় এবং সবাইকে বলে যে এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকো, কিন্তু তখন অ্যাম্বুলেন্স ডাকা হয় না। রিকি ওইভাবেই নীলাঞ্জনকে ফেলে রেখে সবার সাথে মিটিং করে যে কিভাবে ঘটনাটাকে সুইসাইড বলে চালানো যেতে পারে। সে সবাইকে ভয় দেখায় যাতে কেউ সত্যি কথা না বলে এবং তারপর নীলাঞ্জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং এরপর দিনই কিন্তু মিহির গুপ্ত এবং রিকি গিয়ে অহনকে ভয় দেখিয়ে এসেছিল। তারা তাকে ভয় দেখিয়ে এসেছিল যে তুই যদি কারো কাছে মুখ খুলিস তাহলে তোর বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হবে। জানিসই তো আজকাল আগুন লাগিয়ে দেওয়া কত সহজ ব্যাপার। গ্যাস লিক, শর্ট সার্কিট, নানা রকমভাবে কিন্তু এইসব ঘটনা করা যেতে পারে, তাই তুই একদম চুপ করে থাকিস। আর আগুন লাগলে তো তোর বাবা পালাতেও পারবে না, কারণ অহনের বাবা অসুস্থ ছিলেন, তিনি হাঁটতে চলতে পারবেন না। এই ভয় দেখিয়ে তারা অহনকে চুপ করিয়ে রেখেছিল। আমরা আর একটা জিনিসও তাহলে জানতে পারলাম যে মিহির গুপ্তর ছেলেই হচ্ছে রিকি এবং নিজের ছেলেকে বাঁচানোর জন্যই মিহির গুপ্ত কিন্তু এইসব করছে। বিজয়েরা কিন্তু তখনও জানতো না যে রিকি কে, তার ক্ষমতার কী উৎস এবং তারা কীভাবেই বা জানবে। এই সময় বিজয়া পূর্বার সাথে যোগাযোগ করে এবং পূর্বা 5 বছর আগে এই কলেজে যে সেম ঘটনা হয়েছিল তার যে বিভিন্ন নিউজ পেপার কাটিংসগুলো ছিল সেগুলো নিয়ে আসে। এবং এখানে বিজয়া বলে যে আচ্ছা, ওরা যদি সত্যি ঘটনাটা প্রথমবার ঘটাতো তাহলে কি এত শান্ত মাথায় ঘটনাটা ঘটে যাওয়ার পর আবার মিটিং করতে পারতো জিনিসটাকে সুইসাইড বলে প্রমাণ করার জন্য? তার মানে নিশ্চয়ই এরা সেই ব্যক্তি যারা 5 বছর আগেও এই ঘটনার সাথে জড়িত ছিল এবং তারা 5 বছর আগে ওই ঘটনার কালপ্রিটদের নাম বার করে এবং তাদের নামগুলো নিয়ে ফেসবুকে সার্চ করতে শুরু করে। এবার ফেসবুকে দেখতে দেখতে হঠাৎ করে অহন রিকিকে দেখতে পায় এবং চিনতে পায় এবং রিকির আসল নাম হচ্ছে মেঘদূত গুপ্ত। রিকির প্রোফাইলেই তার বাবার সাথে তার ফটো ছিল, যেটা দেখে পূর্বা সঙ্গে সঙ্গে চিনতে পারে এবং পূর্বা বলে যে মিহির গুপ্ত একজন খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি। তিনি নিজে কোনো পাওয়ারে থাকেন না, কিন্তু তিনিই হচ্ছেন কিংমেকার। কোথায় কি মন্ত্রী হবে, কি কত সিট পাবে, সব কিছু তার হাতের মুঠোয়। এই সময় আমরা মিহিরকে দেখি যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। মিহির এখানে বলছিল যে প্রাইমারি স্কুলে আমাদের যে ক্যান্ডিডেটগুলোকে ঢোকাতে হবে সেগুলো সব দেখছিস তো। অর্থাৎ বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক যে সমস্ত স্ক্যামগুলো চলছে সেগুলোই এখানে দেখানো হয়েছে। এই সময় এখানে মিহিরের একটি চর আসে যে সারাদিন বিজয়ের ওপর নজর রাখছিল। সে এখানে বিজয় সারাদিন কী কী করেছে তার ফিরিস্তি মিহিরকে দেয় এবং মিহির সেটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। সে তাদের নিচু করে বলে যে মেয়েদের তো দল, ওরা আর কী করবে, একটুখানি ওই হাঙ্গামা করবে, সারাদিন তো রান্নাবান্না করে, ওদের আর দৌড় কতটুকু। সেই সময় রিকি সেখানে আসে এবং তাকে দেখে মিহির অবাক হয়, বলে যে তোর না কাশ্মীরে থাকার কথা ছিল, তুই হঠাৎ এখানে কেন? এবং রিকি বলে যে কাশ্মীরে কোনো নেটওয়ার্ক নেই, কিছু ফোন টোন ইউজ করা যায় না, তাই আমি বোর হয়ে এখানে ফিরে এসেছি। এবং মিহির তার উপর রাগ করে যে এই স্কাউন্ডেল ছেলেটাই একদিন আমাকে ফাঁসাবে,
তোর জন্য আমি এত কিছু করছি, পুরো কাজটা গুটিয়ে এনেছি, এখন তোকে বললাম ওখানে লুকিয়ে থাকতে, তুই চলে এলি, এবার বাড়িতেই থাকবি, বাড়ি থেকে একদমই বেরোবি না। ওদিকে আমরা পূর্বা, বিজয়া, অহন, তার মা এবং অনুরাধাকে দেখতে পাই। তারা সবাই ঠিক করে যে এই অন্যায়ের প্রতিবাদ তাদের করতেই হবে। এখানে অনুরাধা বলে যে মিহির গুপ্তা এত শক্তিশালী একজন মানুষ, তার এগেনস্টে কি আমরা পারবো? বিজয়া বলে যে তোমার থেকে বেশি শক্তিশালী সবসময় কেউ না কেউ থাকবে, কিন্তু তাই বলে আমরা চুপ করে থাকতে পারি না, প্রতিবাদ কাউকে না কাউকে করতেই হবে। এবং সবার আগে বিজয়ার সাথ দেওয়ার জন্য অহন এগিয়ে আসে এবং বলে যে আমার দোষেই হয়তো নীলাঞ্জনের এরকম অবস্থা, সুতরাং আমি তোমার সাথে আছি, ভয় পাওয়ার দিন শেষ। এবং সেই সময় হসপিটাল থেকে ফোন আসে এবং জানানো হয় যে নীলাঞ্জনের জ্ঞান ফিরেছে এবং অহন এবং বিজয়া নীলাঞ্জনকে দেখতে যায়। নীলাঞ্জনের সেন্স ফিরে এসেছিল, কিন্তু সে তখনও কথা বলতে পারছিল না। নীলাঞ্জনের সাথে দেখা করে বিজয়া আবার থানায় যায় ওসির সাথে দেখা করার জন্য, যাতে কেসটা আরও ভালো করে তদন্ত হয়, রিওপেন হয়। কিন্তু সেখানে আমরা দেখি অন্য একটি পুলিশ এসে বিজয়াকে জানায় যে ওসি নেই। তার উত্তরে বিজয়া বলে যে দরকার পড়লে আমি রোজ আসবো, রোজ ঘন্টার পর ঘন্টা আমি এখানেই বসে থাকবো। তোমাদের বড়বাবু আজকে অ্যাবসেন্ট, রোজ তো উনি অ্যাবসেন্ট করবেন না, আর রোজ যদি উনি অ্যাবসেন্ট করেনও মিডিয়ার জন্য নিশ্চয়ই প্রেজেন্ট থাকবেন। তোমাদের বড়বাবুকে গিয়ে ভেতরে এই কথাটা বলে দাও যে বিজয়া এসেছে। এবার থানা থেকে বেরোনোর সময় আমরা দেখতে পাই হঠাৎ করে বিজয়ার সাথে একজন মহিলার ধাক্কা লাগে এবং সেই ধাক্কার ফলে মহিলার হাতের জলের বোতলের কিছুটা বিজয়ার গায়ে পড়ে। সেই মহিলা সঙ্গে সঙ্গে বলেন যে এটা কিন্তু অ্যাসিডও হতে পারত, আর এটা তোমার মুখ না হয়ে অহন অথবা নীলাঞ্জনের মুখও হতে পারত, তাই সামলে থেকো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মিহির এখানেও লোক পাঠিয়েছে বিজয়াকে ভয় দেখানোর জন্য, কিন্তু বিজয়া তাতে ভয় পায় না। ওদিকে আমরা দেখি ওসি তারক রাহা সব কিছুই ভেতর থেকে সিসিটিভিতে দেখতে পাচ্ছিল এবং এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে সে মিহির গুপ্তকে ফোন করে পুরোটা জানায়, অর্থাৎ ওসিও মিহিরের হাতে। এবং মিহির বলে যে আমি তো ভেবেছিলাম মহিলা বেশি কিছু করবে না, কিন্তু এ তো দেখছি বেশি বাড়াবাড়ি করছে। ঠিক আছে, সব হিসাব মিটিয়ে দেবো, আর আপনার ভাগে আর একটা মিষ্টির বাক্স যোগ হলো। মানে মিষ্টির বাক্স মানে বুঝতেই পারছো যে কি ঘুষ। এবার থানা থেকে ট্যাক্সি করে অহন এবং বিজয়া ফিরছিল, কিন্তু তখনই আমরা দেখি উল্টো দিক থেকে একটি টেম্পো আসে এবং সপাটে ট্যাক্সিটিকে ধাক্কা মারে, ফলে বিজয়া প্রচণ্ড আহত হয়। সঙ্গে সঙ্গে সেখানে অ্যাম্বুলেন্স আসে এবং তাকে ব্যান্ডেজ করে দেয় এবং তার চিকিৎসা করা হয়। এই সময় অনুরাধা বলে যে তুমি কিন্তু আর লজে ফিরে যেও না, আজকের রাতটা তুমি বরঞ্চ আমার এনজিওতেই কাটাও। কিন্তু বিজয়া বলে যে না, রোজ আমি ওখানেই যাই, আমি আজকে রাতেও ওখানেই ফিরবো। বিজয়া তার লজে ফিরে যায়। লজে ঢুকেই বিজয়া বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। লজের সিসিটিভি বন্ধ, চারিদিকে অন্ধকার, কোনো লোক নেই। সে ওপর তলায় যখন ওঠে তখনই তার ফোনে একটি ফোন আসে। সে ফোনটি রিসিভ করে এবং কথা বলে তার ঘরের দিকে এগিয়ে যায় এবং ঘরে গেলে সেখানে আমরা দেখতে পাই খোদ মিহির গুপ্ত সেখানে রয়েছে, সাথে তার কুপুত্র রিকি। মিহির বলে যে আপনার আমার গল্পটা কিন্তু একই রকম, বলুন, তফাৎ শুধু ক্ষমতায়। এই যে আমার ছেলে রিকি খুব আদরে মানুষ, ছোটবেলা থেকে যা চায় তাই দিই। আগে চাইতো ক্যাব বন্দুক, এখন চাই 9mm, কিন্তু জানেন তো ছোটবেলা থেকে বেশি শাসন করিনি, তাই সব বিষয় একটু বাড়াবাড়ি করে ফেলে। আসলে রাজার ছেলে তো, তাই রাজার ছেলের মতোই অ্যাটিটিউড। আসলে ওর বয়েজ হস্টেলটা খুবই প্রিয় একটা জায়গা। 5 বছর আগেও এরকম একটা কেস হয়েছিল, তখন ওদেরকে এক্সপ্লেইন করে দেওয়া হয়েছিল, কিন্তু ও না বাড়িতে থাকতে একদমই ভালোবাসতো না, একটু ডিপ্রেশনে চলে গেছিল। তখন আমি ওকে বললাম যে যা আবার হস্টেলে যা, ছোটদের র্যাগিং করে একটু মজা পায়। কিন্তু আপনার ছেলেই ভুলটা করেছে, আপনার ছেলের কি দরকার ছিল এসব প্রতিবাদ করতে যাওয়ার। মিহির বলতে থাকে যে আমিও ছোটবেলায় এরকম অনেক কিছু করেছি, আমার হাতে অনেক খুন, আর একটা বাড়লে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু আপনি যার জন্য এত কিছু করছেন সেই যদি আর পৃথিবীতে না থাকে তাহলে। এই সময় বিজয়া বলে যে আপনারা শত চেষ্টা করলেও আর আমার ছেলেকে কিছু করতে পারবেন না। অর্থাৎ আমরা বুঝতে পারি নীলাঞ্জন আর এই পৃথিবীতে নেই। সেই বিজয়ার যে ফোনটা এসেছিল ওঠার সময় সেটা হসপিটাল থেকে ফোন ছিল এবং সেখানেই বিজয়া জানতে পেরে যায় যে নীলাঞ্জন মারা গেছে। নীলাঞ্জনে যখন আর নেই তাহলে বিজয়ার ভয় পাওয়ারও আর কিছু রইল না। এই শুনে মিহির গুপ্ত বলে যাক, তাহলে তো ভালোই হলো, আপনার ছেলেও যখন নেই তখন আপনাকেও আমি সাহায্য করছি ছেলের সাথে রিউনিয়ন করাতে, আর ছেলের মৃত্যুতে মায়ের কষ্ট তো সবচেয়ে বেশি, সেই কষ্ট থেকে আমিই বরং আপনাকে মুক্তি দেব। এবং সেই বলে সে বিজয়াকে মারতে আসে, কিন্তু তখনই বিজয়া তাকে ঠাস করে একটি চড় মারে এবং একটি কাঁচের বোতল ভেঙে তার দিকে এগিয়ে যায়। বিজয়া বলে আমি কখনো কাউকে মারিনি, কিন্তু আজ ভাবছি সেটা শুরু করে দিই।
আর আপনাকে মারলে সেটা কোনো অন্যায় হবে না, সেটা বধ করা হবে। এবং বিজয়া তখনই রিমোট দিয়ে টিভিটা চালিয়ে দেয়, যেখানে আমরা দেখতে পারি এই ঘরের সিনটাই টিভিতে টেলিকাস্ট করা হচ্ছে। এবং আমরা এখানে জানতে পারি যে বিজয়ার ঘরে একটি ফটো ফ্রেমের মধ্যে পূর্বা আগেই একটি ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছিল, কারণ বিজয়া আগেই সন্দেহ করেছিল যে মিহির গুপ্ত নিশ্চয়ই এখানে আসবে বিজয়াকে ক্ষতি করার জন্য, এবং তাই জন্যই সে পুরোপুরিভাবে জিনিসটা ফ্রেম করেছিল। এবং মিহির গুপ্ত এখানে নিজের মুখেই সব কিছু স্বীকার করেছে, যা পুরো জনগণ, পুরো দেশবাসী দেখতে পেয়েছে। বিজয় বলে যে সারেন্ডার করে দিন, গণধোলাইয়ের হাত থেকে যদি বাঁচতে চান সারেন্ডার করে দিন। আর আপনি যত বড়ই অপরাধী হন না কেন, আর যতই ক্ষমতা আপনার থাকুক না কেন, একজন মায়ের ক্ষমতার সামনে সবসময় তা কম পড়বে। এ সময় আমরা বাইরে দেখি পুলিশ, মিডিয়া, সাধারণ জনগণ ইত্যাদিতে ছেয়ে গেছে, এবং মিহির গুপ্ত, তার ছেলে রিকি এবং ওসি তারক রাহা সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে। এরপর আমরা দেখি নীলাঞ্জনের মৃতদেহ সেখানে আসে এবং বিজয়া তার শেষ কার্য সম্পন্ন করে। এই সিরিজের শেষ সিনে আমরা দেখি যে মুখ্যমন্ত্রীর সাথে বিজয়ার কথোপকথন হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রী কথা দেন যে সমস্ত কলেজেই যাতে বিভিন্ন অ্যান্টি র্যাগিং ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা দেখব, এবং আপনার এই সাহসিকতার জন্য আমরা আপনাকে একটি অ্যাওয়ার্ড দিতে চাই। কিন্তু বিজয়া বলে যে অ্যাওয়ার্ড না, আমি একটা অন্য জিনিস চাই। আমি চাই একটা কেস রিওপেন করতে, কেস নম্বর 19/2013, নৈহাটির কেমিক্যাল ফ্যাক্টরিতে নিলয় বসুর সুইসাইড কেস। অর্থাৎ বিজয়া জানতো যে তার স্বামীর যে সুইসাইড কেসটা ছিল সেটাও হয়তো স্বাভাবিক ছিল না, এবং সে মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদনই করে, এবং এখানেই আমাদের সিরিজটি শেষ হয়। বর্তমানে শুধুমাত্র আমাদের রাজ্যই না, প্রত্যেক রাজ্যে, প্রত্যেক দেশেই র্যাগিং সংক্রান্ত বহু ঘটনার নজির কিন্তু আমরা দেখে থাকি। দুঃখের বিষয় এইটা যে প্রত্যেক ঘটনায় কিন্তু এইভাবে ন্যায় পাওয়া যায় না। এটা একটা ভয়ঙ্কর অপরাধ যার বিরুদ্ধে আমাদের সকলের সরব হওয়া উচিত, এবং এই সিরিজটির মাধ্যমে জিনিসটি খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই সিমিলার ঘটনাই কিন্তু কয়েক মাস আগে পশ্চিমবঙ্গে ঘটেছিল, যেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মুভি এক্সপ্লেন বাংলাতে আমি কিন্তু নতুন নতুন এবং ইউনিক সিনেমা এবং সিরিজ তোমাদের জন্য নিয়ে আসছি, তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে।